নমস্কার। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 এর যে কাউন্সেলিং শিডিউল বা কাউন্সেলিং এর টাইম টেবিল সেটি ঘোষিত হলো। দীর্ঘদিন ধরে তোমরা প্রতীক্ষায় ছিলে যে কবে থেকে শুরু হবে এই কাউন্সেলিং। আমরা বলেছিলাম যে জোসা কাউন্সেলিং এর যে পার্টগুলো, যে ধাপগুলো যতটা এগিয়ে যাবে ততটাই হচ্ছে পশ্চিমবঙ্গের এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যেটি হয় ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসির জন্য এবং আর্কিটেকচারের জন্য, যারা এখানে পড়াশোনা করবে তাদের জন্য অনেকটা ভালো হবে। 2023-তে 20 জুলাই এই কাউন্সেলিং স্টার্ট হয়েছিল, কিন্তু 2024-এ প্রায় 10 দিন আগেই এই কাউন্সেলিং প্রসেস শুরু হয়ে যাচ্ছে। আগামী 10 জুলাই 2024 থেকে এই কাউন্সেলিং প্রসেসের রেজিস্ট্রেশন, ফিস পেমেন্ট এবং চয়েস ফিলিং এর কাজ শুরু হচ্ছে। আমি ফাল্গুনী মুখোপাধ্যায়, আপনারা দেখছেন আমার চ্যানেল এডুহেল্প দুর্গাপুর। এডুহেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে প্রত্যেক অ্যাসপিরেন্টকে এবং অভিভাবক যারা দেখছেন প্রত্যেককে নমস্কার এবং অ্যাসপিরেন্টদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিও এপিসোড দেখার জন্য। অন্যান্য অনেক চ্যানেল চলে, তোমরা দেখো সেখানে, বাট এই চ্যানেলটি অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে যেখানে আছে, যারা আগামী দিনেও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দেবে বা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ধরনের এন্ট্রান্স দেবে, তাদের হচ্ছে এই চ্যানেলটা দেখতে বলবে। কেন আমার চ্যানেল একমাত্র সরাসরি যোগাযোগ করার সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে, কল করার মধ্যে দিয়ে। আমাকে ফেসবুকে পাবে, ইনস্টাগ্রামে পাবে ফাল্গুনী মুখোপাধ্যায়, ফাল্গুনী_মুখোপাধ্যায় এই নামে ইনস্টাগ্রামে পাওয়া যাবে, এবং ফেসবুকে এডুহেল্প দুর্গাপুর অথবা এডুহেল্প এই পেজে তোমরা আমাকে ফলো করতে পারো। আজকে আমরা প্রথমেই এই যে শিডিউল, সেই শিডিউলটা দেখে নিই। খুব সংক্ষিপ্ত আকারে যতটা তাড়াতাড়ি বলা যায় বলার চেষ্টা করছি। নতুন তোমরা যারা দেখছো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো, যেন প্রত্যেকটা ইনফরমেশন পেয়ে যাও। এবং তোমার কোনো ডাউট থাকলে তুমি অবশ্যই হচ্ছে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি নাম্বার তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি পরবর্তীকালে। এই এবছরের যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিং এর কাজ শুরু হচ্ছে 10 জুলাই 2024 থেকে। রেজিস্ট্রেশন, ফিস পেমেন্ট এবং চয়েস ফিলিং এর কাজ শুরু হচ্ছে, চলবে সেটি 16 জুলাই 2024 পর্যন্ত। এই চয়েস ফিলিং, মডিফিকেশন বা এডিশন, অল্টারেশন এই সমস্ত করা যাবে এবং বাই 16 জুলাই 2024 তোমরা এই চয়েস লক করতে পারবে। চয়েস লক বটনটা সবসময় হচ্ছে অ্যাডভান্স এনেবল করা থাকে না, সেটা আমরা চয়েস লক করতে গেলে বুঝতে পারবো। তবে 2023-তে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড একটি মক অ্যালোকেশন রাউন্ড করেছিল, যেখানে আমরা প্রথমে চয়েস ফিল করতাম। একটা নির্দিষ্ট ডেটে গিয়ে আমার যে ফিলিং থাকতো সেই ফিলিং থেকে আমি কোনো কলেজ পাচ্ছি কিনা সেটা দেখিয়ে দেওয়া হতো, এক্সপেক্টেড যে তুমি এই কলেজটা পাচ্ছ। তারপরেও আমরা আবার নতুন করে সেখানে এডিশন, অল্টারেশন করতে পারতাম, চয়েস লিস্টকে বাড়াতে পারতাম এবং তারপরে রাউন্ড 1-এর রেজাল্ট বেরোতো। এবছরে কিন্তু সেই মক অ্যালটমেন্ট রাউন্ডের কথা কিছু ঘোষণা করা নেই। তাহলে 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, ফিস পেমেন্ট করবে এবং চয়েস ফিলিং করবে। তারপর 16 তারিখের মধ্যে তোমাদেরকে লক করতে হবে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো তোমরা নিজেদের চয়েস ফিলিং করবে এবং চয়েস ফিলিং করার পরে অবশ্যই নিজের হাতে সেটাকে লক করবে। লক করে প্রিন্ট আউট নিয়ে নেবে। অনেকেই হচ্ছে চয়েস ফিল করতে করতে প্রভিশনাল, অর্থাৎ চয়েস ফিল যখন চলছে সেই সময় এক একটা পেজ হচ্ছে প্রিন্ট আউট নিয়ে নেয়। এটা কিন্তু কোনো ভ্যালিড নয়। যখন তুমি নিজের হাতে চয়েস লক করে দেবে, চয়েস লক করে দেওয়ার পরে যে প্রিন্ট আউট নেবে সেটা ভ্যালিড। কোনো ক্ষেত্রে অ্যালটমেন্ট ইত্যাদি নিয়ে কোনো সমস্যা হলে সেটা বোর্ডের কাছে সাবমিট করা যাবে এবং সেটা ভ্যালিড। কিন্তু এই আগে আগে যারা পাতাগুলো নেয় সেগুলো কোনো ভ্যালিডিটি থাকে না, সেগুলো কেউ মান্যতা দেবে না। প্রত্যেককে বলছি ওই জন্য নিজেরা হাতে চয়েস ফিল করবে। যারা করতে পারবে না তাদেরগুলো কিন্তু নির্দিষ্ট সময়ের পর এটা অটো লক হয়ে যাবে। এবং প্রতিবার চয়েস ফিলিং করার সময় তোমাদেরকে যে গাইডলাইন দিচ্ছি, এটা অন্য ইউটিউবে এইভাবে ভেঙে ভেঙে বলে না, আমি বলে দিচ্ছি যতবার চয়েস ফিলিং করবে, অর্থাৎ তুমি মনে করো 200টা চয়েস ফিলিং করবে, তো সেটা সম্ভব নয় কি একইবারে বসে করতে হবে, তুমি ধাপে ধাপে করতে পারো। অর্থাৎ এখন তুমি মনে করো 20টা চয়েস ফিলিং করে তুমি এখন একবার ছেড়ে দেবে,
আবার বিকালে হয়তো বসে করবে। এইভাবে যদি করতে চাও সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, লগ আউট যখন করবে তুমি তার আগে সেভ অ্যান্ড গো টু হোম এই বটনে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার একটা এক্সিট বটন আসবে, সেই এক্সিট বটনটায় ক্লিক করে তবেই তুমি ল্যাপটপ বা তোমার কম্পিউটার ডেস্কটপ যা থাকছে সেটাকে অফ করবে। মোবাইল দিয়ে না করাটাই হচ্ছে বাঞ্ছনীয়, আমি মোবাইল দিয়ে এই কাজটা করতে মানা করব। সেকেন্ড থিং হচ্ছে, এরপর এই যে তোমরা চয়েস ফিলিং করলে, লকিং হয়ে গেল, এবারে ফার্স্ট রাউন্ড বা অ্যালটমেন্ট রাউন্ডের যে রেজাল্ট সেটা বের হবে কবে, 19th জুলাই 2024। 19th জুলাই ফার্স্ট রাউন্ডে যেই রেজাল্ট বেরিয়ে যাবে, এই তুমি কোন কলেজে পেলে সেটা যখন দেখতে পাবে, সেই 19th জুলাই থেকে 24 জুলাই 2024 তোমরা তোমাদের যে অ্যালটমেন্ট হলো সেই অ্যালটমেন্টের জন্য তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি 5,000 টাকা অনলাইনে পে করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা ইউপিআই দিয়ে তোমরা সেই পেমেন্ট করতে পারবে। তাহলে সিট অ্যাকসেপ্টেন্স ফি 5,000 তোমাকে পেমেন্ট করতে হবে। এরপর তোমার সমস্ত রকম ডকুমেন্ট নিয়ে তোমাকে তোমার যে অ্যালটেড ইনস্টিটিউট, অর্থাৎ যেটাতে তোমার ইনস্টিটিউটে অ্যালট হলো, সেই ইনস্টিটিউটে গিয়ে তোমাকে ফিজিক্যালি রিপোর্ট করতে হবে। সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে তোমার সেখানে কয়েকটা পদ্ধতি আছে। 1 নম্বর চয়েসে লেগে গেলে কি করবে, অর্থাৎ তুমি 200টা চয়েস দিচ্ছ, সিরিয়াল নাম্বার 1-এ তোমার হয়েছে, সেই ক্ষেত্রে তোমার আর উপর দিকে যাওয়া সম্ভব নয়, অর্থাৎ তুমি তোমার বেস্ট চয়েস যেটা সেটা পেয়ে গেছো। তোমাকে কিন্তু ওখানে এই রিপোর্টিং করার পরে ইনস্টিটিউটে তোমাকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। তুমি অ্যাডমিশন না নিলে তুমি এই কাউন্সিলিং সিস্টেম থেকে আউট হয়ে যাবে, কেন তোমার 1 নম্বর চয়েস হয়েছে। অন্যদিকে আদার চয়েস মানে 2 বা তার নিচের যে চয়েস সেগুলো যদি তোমার অ্যালট হয়ে থাকে, সেই ক্ষেত্রে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে তুমি চাইলে আপগ্রেডেশন দিতে পারবে। তাহলে বুলেটিনে আমাদের দুটো ফরম্যাট দেওয়া আছে, ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন। যারা 1 নম্বর চয়েসে পেয়ে গেলে বা তার নিচের চয়েসে পেলে কিন্তু তুমি চাইছো ভর্তি হয়ে যাবে, সেই ক্ষেত্রে তোমাকে নো আপগ্রেডেশন ফর্মটা ফিল আপ করে ওটা জমা করতে হবে। আর যারা 2 বা তার নিচের দিকের চয়েসে পেলে তুমি চাইছো আপগ্রেডেশন দিতে, তখন ইয়েস আপগ্রেডেশন ফর্মেটটা ফিল আপ করে সেটা তোমাকে জমা দিতে হবে। এই যে রিপোর্টিং হলো, তুমি ইয়েস আপগ্রেডেশন দিলে তোমাকে ওখান থেকে একটা কম্পিউটার জেনারেটেড পেপার দেওয়া হবে, যে পেপারে উল্লেখ থাকবে যে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুলি হয়েছে এবং তুমি অপ করেছো আপগ্রেডেশনের জন্য। আমি জানি না অন্য কোনো চ্যানেলে তোমাদেরকে এইভাবে ভেঙে ভেঙে বলছে কিনা। সুতরাং প্রত্যেকটা শব্দ যদি মন দিয়ে শুনে নাও, আর কাউকে কোনো প্রশ্ন করতে হবে না। এবারে আমরা এই ফার্স্ট রাউন্ডের প্রসেস হয়ে গেল। প্রসেস হয়ে যাওয়ার পরে ফার্স্ট রাউন্ডে যারা সিট পেলে না তাদের কি হবে, তাদেরকে নতুন করে কোনো চয়েস ফিল করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র তোমাকে সেকেন্ড রাউন্ডের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কবে বেরোবে, 26 জুলাই 2024। 26 জুলাই গিয়ে দেখবে যে তুমি তোমার কলেজ পেলে কিনা, যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাওনি। অন্যদিকে যারা আপগ্রেডেশন দিয়েছিলে তাদের আপগ্রেডেড হলো কিনা সেটা দেখতে পাবে। তাহলে ফার্স্ট রাউন্ডে যারা কলেজ পাওনি তারা এখন কলেজ পেলে, তোমাকে এখন কাজ হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি 5,000 জমা করতে হবে অনলাইনে, যেভাবে অন্যরা করেছিল ফার্স্ট রাউন্ডে। এরপরে সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমার ওই ইনস্টিটিউটে তোমাকে গিয়ে পার্সোনাল যে ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা করাতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর পর ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেলে তোমার যদি ফার্স্ট টাইম এই রাউন্ডে ফার্স্ট টাইম তুমি পেলে এবং তোমার চয়েস যদি 2 বা তার নিচে হয়ে থাকে, এখানেও তুমি আরেকটা আপগ্রেডেশন দিতে পারছো, যেটা বিগত দিনে ছিল না। মেন যে রাউন্ড, 2টো রাউন্ড, সেই 2টো রাউন্ডে তুমি শেষ হয়ে যেত। যারা ফার্স্ট রাউন্ডে আপগ্রেডেশন দিলে, সেকেন্ড রাউন্ডে এলে আপগ্রেডেড হলো, তোমাকে আর আপগ্রেডেশন এখানে দিতে হচ্ছে না, কারণ তুমি আপগ্রেডেশন একবার দিয়ে আছো। আর যারা ফ্রেশার্স পেলে তারা কিন্তু এখানে আপগ্রেডেশন দিতে পারবে। নিয়মটা একটু
নতুন করা হয়েছে। এবছরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড একটি ফ্লো চার্ট বানিয়েছে, সেই ফ্লো চার্টের মধ্যে দিয়ে বিবৃত করা হয়েছে বিষয়টা কি কি হবে, সেটা এই পরবর্তীকালে আসছি। শিডিউলটা আমরা প্রথমে একটু জেনে নিই। যারা যারা ইনস্টিটিউটে রিপোর্টিং করতে যাবে, তোমাদের ডিউটি হবে তোমার অ্যালটমেন্ট কোথায় হলো সেটা দেখে ওই ইনস্টিটিউটের ওয়েবসাইটকে সার্চ করা, সেখানকার শিডিউল কি আছে, কবে তাদের রিপোর্টিং করতে হবে। অনেক অনেক ইনস্টিটিউট থাকে, কোথাও কোথাও বলা থাকে 1 থেকে 10,000 অমুক তারিখে, 10 থেকে 20,000 অমুক তারিখে, এবং মোর দেন 20,000 বা 20,000 উপরে যারা তারা অমুক তারিখে, এভাবে বলা থাকে। সুতরাং তোমাদেরকে সেটাকে ফলো করতে হবে। এবারে এই সেকেন্ড রাউন্ডে অ্যালোকেশন হয়ে গেল, রেজাল্ট বেরিয়ে গেল। রেজাল্ট বেরোনোর পরে তোমরা সিট অ্যাকসেপ্টেন্স ফি ইত্যাদি সব জমা দিলে। জমা দেওয়ার পরে সেকেন্ড রাউন্ড, আমাদের নর্মাল যে দুটো রাউন্ড, এটা ক্লোজ হয়ে গেল। এবারে মপ আপ রাউন্ড হবে। এই মপ আপ রাউন্ডের জন্য আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। সেটা আগের যে নোটিশ সেখানে বলা আছে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক দিয়ে যারা করে তাদের জন্য 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। নর্মাল এই কাউন্সিলিং এ যেই মেনের র্যাঙ্ক দিয়ে করলেও 500 টাকা দিয়ে করতে হচ্ছে। বাট যারা আগে রাউন্ড 1 এর আগে যারা রেজিস্ট্রেশন করলে, তারা যদি মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে চাও, আবার নতুন করে ফিস দিয়ে রেজিস্ট্রেশন করতে, তাদের জন্য আর 200 রুপিস লাগবে। অন্যদিকে যারা ফার্স্ট রাউন্ডে কোনো কারণে রেজিস্ট্রেশন করেনি, তাদের কিন্তু এখানে এসে 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। এখন এই ফার্স্ট রাউন্ডে যারা কলেজ পেলে না, বা ফার্স্ট রাউন্ডে কলেজ পেলে, কলেজ পাওয়ার পরে দেখা গেল তোমার একাডেমিক কোয়ালিফিকেশনের কোনো কারণে ডিফেক্ট বেরোলো ডকুমেন্টে, তুমি কিন্তু কাউন্সিলিং সিস্টেম থেকে আউট হয়ে যাবে। অন্যদিকে অন্যান্য ডকুমেন্ট যেগুলো রয়েছে, যেমন ওবিসি এনসিএল যদি কারো না থাকে, টিএফডব্লিউ সার্টিফিকেট দিতে পারেনি, টিএফডব্লিউ দিয়ে বুক করেছিল, ওবিসি দিয়ে বুক করেছিল, সার্টিফিকেট প্রপারলি নেই, তাদের ডিফেক্ট হয়ে গেল, তাহলে ফার্স্ট রাউন্ডে যে সিটটা পেল সেটা কিন্তু তার তখন ওখানে ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গিয়ে তাকে সেকেন্ড রাউন্ডে এসে জেনারেল ক্যাটাগরির যে ক্যান্ডিডেট, তাদের সঙ্গে তার লিস্টে বেরোবে, সে পাচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো এই নিয়মগুলো কিন্তু বলবৎ আছে। অন্যান্য যে নতুন নিয়ম এলো, এই যে আমাদের যে মপ আপ রাউন্ড হবে, এই মপ আপ রাউন্ডে কারা কারা এলিজিবল সেটা পরবর্তীকালে আমরা যে চার্ট দিয়েছে সেই চার্ট থেকে আরো ক্লিয়ার করে দেবো, আরো সুবিধা হবে। তো মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশন করতে হবে, একইভাবে ফিস পেমেন্ট করতে হবে, তারপরে তোমাকে ফ্রেশ চয়েস ফিল করতে হবে। নতুন যারা কোনো সিট পায়নি তারা ফ্রেশ চয়েস ফিল করবে। এখানে চয়েস ফিল করার পরে সেটা চলবে 31 জুলাই 2024 থেকে 1 আগস্ট 2024 পর্যন্ত। এবারে তোমরা এই যে চয়েস, সেই চয়েসকে মডিফাই করা বা যা করা, এরপর তোমাকে লক করতে হবে, সেটা 1 আগস্ট 2024। 1 আগস্ট 2024 এর মধ্যে তোমাকে লক করতে হচ্ছে। লক হয়ে গেল। এবার মপ আপ রাউন্ডের সিট অ্যালটমেন্ট হবে। সিট অ্যালটমেন্ট কবে হবে না 3 আগস্ট 2024। এইবারে যেই সিট অ্যালটমেন্ট হয়ে গেল, তাহলে আগে যারা ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছিলে, আপগ্রেডেশন দিয়েছিলে, সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন হয়েছিল, বা তুমি সন্তুষ্ট নও, তুমি আর নতুন করে রিপোর্ট করেনি, তুমিও মপ আপে পার্টিসিপেট করছো, তোমাদের কোনো কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে না, কারণ তোমরা অলরেডি 5,000 জমা দিয়ে আছো। রাউন্ড 1 বা রাউন্ড 2 এ সিট পাওনি, তারা হচ্ছে এখানে এসে সিট পেয়েছো, তাহলে তোমাকে কিন্তু এই 5,000 সিট অ্যাকসেপ্টেন্স ফি যেটা, সেটা কিন্তু জমা করতে হবে। জমা করার পরে যে অ্যালটেড ইনস্টিটিউট, সেখানে গিয়ে তোমাকে আবার ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিতে হবে তোমারও অন্যদের মতো। আর যারা নতুন এলে, অর্থাৎ সেকেন্ড রাউন্ডেও তুমি খুশি ছিলে না, তুমি আবার মক আপ রাউন্ডে এসছো, মক আপ রাউন্ডে আসার জন্য তুমি একটা কলেজ পেলে, সেই কলেজে গিয়ে তোমাকে রিপোর্টিং করতে হবে। এবং এটা যেহেতু একটাই রাউন্ড, এই রাউন্ডে গিয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি ভর্তি হবে কি না। যদি ভর্তি হয়ে গেলে তাহলে জয়েন করে ইনস্টিটিউটে, আর যদি ভর্তি না হও তুমি এক্সিট করে গেলে, বেরিয়ে গেলে। এই হলো আমাদের টোটাল এখানকার যে কাউন্সিলিং শিডিউল, সেটা দেওয়া রয়েছে। এই লাস্ট যেটা আমাদের মপ আপ রাউন্ডের যে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দেওয়া, রিপোর্টিং, এই প্রসেসটা চলবে 3 আগস্ট থেকে 5 আগস্ট। এই 3 আগস্ট থেকে 5 আগস্ট হয়ে যাওয়ার পরে এবছরের যে কাউন্সিলিং সেটা শেষ হয়ে যাবে। এরপরে যদি কোনো বাকি সিট থাকে, সেগুলো আবার হচ্ছে ইনস্টিটিউটের হাতে ফেরত দিয়ে দেওয়া হয়।
ইনস্টিটিউট থেকে পরবর্তীকালে ডিসেন্ট্রালাইজ যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিং হয়। সুতরাং সেটা পরবর্তী মেথড। আমরা আজকের যে কাউন্সিলিং শিডিউল সেটা বললাম। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এই প্রথম কাউন্সিলিং এর জন্য একটা ফ্লো চার্ট দিল। যে ফ্লো চার্টটা যদি আমরা একটু দেখে নিই, অনেকটাই আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমি চাইবো আপনারা সবাই মন দিয়ে এই পার্টটা ভালো করে শুনে নেবেন। এই ফ্লো চার্টে এতক্ষণ শিডিউল যেগুলো বললাম ঠিক সেইগুলো পরপর দেওয়া আছে, তার সঙ্গে অন্য কিছু রয়েছে সেগুলো বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন হয়ে গেল। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে চয়েস ফিলিং হলো। চয়েস ফিলিং করার পরে চয়েস লকিং হয়ে গেল। চয়েস লকিং করার পরে ফার্স্ট রাউন্ডে যে সিট অ্যালটমেন্ট হলো, এই ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট হওয়ার পরে তার যে আউটপুটটা সেটা কি হবে সেটা বলে দিই। দুরকম হতে পারে, একটা হচ্ছে অ্যালট হলো আর একটা হচ্ছে অ্যালট হলো না। তাহলে অ্যালটেড যদি হয় তাকে কি করতে হবে না, পে সিট অ্যাকসেপ্টেন্স ফি দেওয়া হলো। এবারে যদি এই সিট অ্যাকসেপ্টেন্স ফি যদি কেউ জমা না দেয় কি হবে, তাহলে এক্সিট করে যাবে, অর্থাৎ সে কাউন্সিলিং সিস্টেম থেকে, টোটাল সিস্টেম থেকে আউট হয়ে যাবে। অন্যদিকে অ্যালট হয়নি তাহলে কি হবে, অ্যালট না হলে তাকে রাউন্ড 2 এর জন্য অপেক্ষা করতে হবে, আর নতুন করে কোনো চয়েস ফিল করতে হবে না। এখন এই সিট অ্যাকসেপ্টেন্স ফি যখন পে করা হয়ে গেল, পে করা হওয়ার পরে আমরা কি করব, এখানে বলেছে আমাকে ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, আমাদেরকে ইনস্টিটিউটে যেতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। যদি কেউ নট অ্যাটেন্ডেড, অর্থাৎ আমি সিট অ্যাকসেপ্টেন্স ফি পর্যন্ত জমা দিলাম কিন্তু আমি ইনস্টিটিউটে গিয়ে রিপোর্ট করলাম না, দেন আমি কিন্তু আউট হয়ে গেলাম এবং টোটাল কাউন্সিলিং সিস্টেম থেকে আউট হয়ে গেলাম। সেকেন্ড হচ্ছে যারা ডকুমেন্ট ভেরিফিকেশনে গেল তাদের ডকুমেন্টস গুলো অ্যাকসেপ্টেড হয়ে গেল, তখন হচ্ছে কি এখানে অ্যালোটেড চয়েস দুরকম হতে পারে। একটা হচ্ছে কেউ 100 খানা চয়েস দিয়েছে, টোটাল 1 থেকে 100 সিরিয়াল নাম্বার, যার 1 নম্বর চয়েসে অ্যালোট হয়ে গেছে তার কাজ কি হবে না, তাকে পার্সোনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে তাকে ইনস্টিটিউটে ভর্তি হয়ে যেতে হবে। পিআই রিপোর্টিং যদি না রিপোর্ট করে তাহলে কিন্তু সে এই সিস্টেম থেকে, কাউন্সিলিং সিস্টেম থেকে আউট হয়ে যাবে। অন্যদিকে যে রিপোর্ট করলো, অর্থাৎ 1 নম্বর চয়েসে যেহেতু হয়েছে, তাহলে আপগ্রেডেশনের কোনো জায়গা নেই, কেন আমি আমার বেস্ট চয়েসে পেয়ে গেছি। সেই ক্ষেত্রে হচ্ছে তাকে ইনস্টিটিউটে জয়েন করে যেতে হবে, অর্থাৎ অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করাতে হবে। অন্যদিকে বলা হয়েছে আদার চয়েসেস। আদার চয়েসেস মানে 2 থেকে বা তার নিচের দিকে যদি কোনো চয়েসে থাকে, তাহলে আমার একটা স্কোপ আছে আমার 1 নম্বর চয়েস অর্থাৎ আপগ্রেডেড করার। তখন আমি কি করব না, আপগ্রেডেশনের দুটো পদ্ধতি হচ্ছে যে আমি 2 বা তার নিচের চয়েস থাকলেও আমি যে সবসময় আপগ্রেড দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। আমার যদি কলেজটা পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি ভর্তি হয়ে যেতে পারি। তখন এই আপগ্রেডেশনের একটা নো আপগ্রেডেশন যে ফরম্যাট বলছিলাম, সেই ফরম্যাটটা ফিল আপ করে ডকুমেন্ট ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে এবং ইনস্টিটিউটে ভর্তি হয়ে যেতে হবে। হয়ে গেল। আর যারা আপগ্রেডেশন দিতে চাইছে, 2 বা তার নিচের দিকে চয়েস আছে আপগ্রেডেশন দিতে চাইছে, তারা ইয়েস আপগ্রেডেশন ফর্মটা এই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ইনস্টিটিউটে দেবে। ইনস্টিটিউটে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল, ইনস্টিটিউটে এই ইয়েস আপগ্রেডেশন ফরম্যাট আমি জমা দিলাম, ওরা ওখান থেকে একটা কম্পিউটার জেনারেটেড রিপোর্টিং পেপার দেবে, যে পেপারে লেখা থাকবে যে তুমি ওখানে সাকসেসফুলি ডকুমেন্ট ভেরিফাই করিয়েছো এবং তুমি অপ্ট ফর আপগ্রেডেশন, এই কথাটা কিন্তু ওখানে লেখা থাকবে। এই কাগজটা তোমরা কিন্তু নিতে কেউ ভুলবে না। এরপরে আমরা এখানে চলে গেলাম কি, এই যে প্রথমে বলছে যে আমরা ইনস্টিটিউটে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গেলাম, ক্যান্সেল হতে পারে। একটা হচ্ছে যে আমার একাডেমিক কোয়ালিফিকেশনে কোনো ডিফেক্ট আছে, সেই ক্ষেত্রে পুরো ক্যান্সেল হয়ে যাবে এবং আমি এই কাউন্সিলিং সিস্টেম থেকে বাইরে চলে যাব, নট এলিজিবল হয়ে যাব। অন্যদিকে হচ্ছে যে আমি বললাম ওবিসি এ বা বি, তার হচ্ছে নন ক্রিমিনাল সার্টিফিকেট বের হয়নি বা টিএফডব্লিউ ইনকাম সার্টিফিকেট বের করতে পারেনি, এই ধরনের ডিফেক্টের ক্ষেত্রে হয়ে গেল ক্যান্সেল হয়ে গেছে, তখন তারা পরবর্তী রাউন্ডে চলে যাবে, ওইখানে ওটা এডিট হয়ে যাবে এবং ওকে জার্নালে কনভার্ট করে দেওয়া হবে। সেই ক্যান্ডিডেট সেকেন্ড রাউন্ডে গিয়ে কোনো সিট পাচ্ছে কিনা তাকে দেখতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। এবার আমরা সেকেন্ড পার্টে চলে যাব। সেকেন্ড পার্টে প্রথমে দেখব কি, যে কারা কারা সেকেন্ড পার্টে এলিজিবল সেকেন্ড রাউন্ডের জন্য। এখানে কি হচ্ছে সেকেন্ড রাউন্ডে না, সেকেন্ড রাউন্ডে বলা হয়েছে এখানে যে এই রাউন্ড 2 এ যখন এলো, 1 নম্বর আমরা যেটা দেখেছিলাম যে যারা নট অ্যালটেড, যাদের অ্যালটমেন্ট হয়নি, তারা ওয়েট করছে রাউন্ড 2 এ এসে পাচ্ছে কিনা দেখবে। সেকেন্ড থিং, এখানে রাউন্ড 2 এ তারা আসছে যে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গিয়ে
শর্ট ফল হয়েছিল, ডিফেক্ট ছিল, এক্সেপ্ট একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশন যাদের ডিফেক্ট তারা কিন্তু আউট হয়ে গেছে। আমি অন্যান্য ডকুমেন্টে যাদের ছিল ডিফেক্ট ছিল বা ঠিকমতো সাবমিট করতে পারেনি তাদেরকে জেনারেলে কনভার্ট করে দেওয়া হয়েছে, সুতরাং তারা হচ্ছে এই রাউন্ডে রয়েছে। অন্যদিকে আরো রয়েছে যে যারা ইয়েস আপগ্রেডেশন দিয়েছিল তারা থাকছে। এই তিনজনকে নিয়ে হচ্ছে সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডে অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যারা সিট পায়নি, ফ্রেশ অ্যালটমেন্ট যদি হয় তাহলে একইভাবে যারা ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছিল, যেমন সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিয়েছিল, এদেরও সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে। সিট অ্যাকসেপ্টেন্স ফি দেওয়ার পরে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে ইনস্টিটিউটে গিয়ে, এবং তারও চয়েসের যদি 1 নম্বর চয়েসে হয়ে থাকে তাহলে তাকে স্ট্রেট হচ্ছে ওখানে অ্যাডমিশন নিতে হবে। আর 2 বা তার নিচের দিকের যদি চয়েস হয় সেই ক্ষেত্রে সে অ্যাডমিশন নিতেও পারে, নাও পারে। আর যারা আপগ্রেডেশন দিয়ে রেখেছিল, যারা এই 2 বা নিচে যদি হয় ফ্রেশার্সদের জন্য সেকেন্ড রাউন্ডে, তারা কিন্তু এখানে একটা আপগ্রেডেশন দেওয়ার সুযোগ পাচ্ছে, যেটা অন্য বছর থাকতো না। আর 1 নম্বর রাউন্ডে পেয়েছিল, আপগ্রেডেশন দিয়েছিল, এখানে এসেও আপগ্রেডেড হয়েছে বাট নট স্যাটিসফাইড, তাহলে তারা হচ্ছে আবার ওয়েট করবে। সে এই ইনস্টিটিউটে সেকেন্ড রাউন্ডে যে ইনস্টিটিউট হলো সেখানে রিপোর্ট নাও করতে পারে, রিপোর্ট নাও করে কিন্তু সে মপ আপ রাউন্ডে যেতে পারবে। রাউন্ড 2 এ এই ডকুমেন্ট ভেরিফিকেশন যেটি হচ্ছে, সেখানে যেমন ডকুমেন্ট যদি অ্যাকসেপ্টেড হয়ে যায়, বললাম অ্যালোটেড চয়েস 1 নম্বর হলে বাধ্যতামূলক ভর্তি হতে হবে। আদারওয়াইজ বলছে আপগ্রেডেশন যদি হয়, ইয়েস হলে মপ আপ রাউন্ডে যেতে পারছে, আর নো হলেও সে ভর্তি হয়ে যাচ্ছে। আর যদি কেউ রিপোর্ট না করে, যারা ফ্রেশার্স পেল তারা যদি রিপোর্ট না করে, সেই ক্ষেত্রে কিন্তু সে এই কাউন্সিলিং সিস্টেম থেকে আউট হয়ে যাবে। আর যারা আপগ্রেডেশন দিয়েছিল তাদের জন্য কি হচ্ছে না, আপগ্রেডেড টু চয়েস নম্বর 1 যদি হয়ে যায় তাহলে তাকে রিপোর্টিং করতে হবে। যদি নট রিপোর্টেড হয় সেই ক্ষেত্রে কিন্তু সে আউট হয়ে যাচ্ছে, আর যদি রিপোর্ট করে তাহলে সে জয়েন করতে পারে। নেক্সট হচ্ছে যে আপগ্রেডেশন টু আদার চয়েস, অর্থাৎ 1 নম্বর চয়েস হয়ে গেলে সে যদি রিপোর্ট না করে আউট হয়ে গেল, আর 1 নম্বর চয়েস যেহেতু, তাহলে আপগ্রেডেশনের কোনো জায়গা নেই, সে মপ আপ রাউন্ডে যেতে পারবে না, তাকে কিন্তু ভর্তি হয়ে যেতেই হচ্ছে। অন্যদিকে বলেছে আপগ্রেডেশন 2 বা তার নিচে যদি হয়, আদার চয়েসেস বলা হয়, যেমন 2 বা তার নিচে যদি চয়েসে হয়, সেই ক্ষেত্রে বলা হচ্ছে এখানে রিপোর্ট করতে হবে, রিপোর্টেড আর নট রিপোর্টেড। আমি রিপোর্ট করতে পারি জয়নিং এর জন্য, ওই ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাবো সেইভাবে, আর নাও করতে পারি, সেক্ষেত্রে আমি মপ আপ রাউন্ডে যেতে পারছি। এবারে হচ্ছে নট আপগ্রেডেড, কোনো আপগ্রেডেড হয়নি, তারাও বলছে এখানে যে রিপোর্ট করে জয়েন করে যেতে পারে ইনস্টিটিউটে, অথবা নট রিপোর্টেড যদি রিপোর্ট না করে সে মপ আপ রাউন্ডে যেতে পারছে। অর্থাৎ আগে ছিল, এখানে ক্লিয়ার হয়ে গেল এটাই যে ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে দিলে সে কিন্তু মপ আপ রাউন্ডে যাচ্ছে না, এটা কিন্তু একই আছে। ইন্টারপ্রিটেশন বিভিন্ন ধরনের ছক থেকে আপনারা বিভিন্ন ভাবে বুঝবেন, এই ক্লিয়ার নিয়মটা জেনে রাখুন। ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে থাকলে সে কিন্তু আর মপ আপ রাউন্ডে যেতে পারবে না। আদার কন্ডিশন যারা রয়েছে, যারা আপগ্রেডেড হলো তাও হচ্ছে রিপোর্ট করলো না, তারাও হচ্ছে মপ আপ রাউন্ডে যেতে পারছে। বা ফার্স্ট রাউন্ডে পায়নি, সেকেন্ড রাউন্ডে পেলো, সেকেন্ড রাউন্ডে পড়া তার একটা আপগ্রেডেশন দেওয়া যায় থাকছে, সেও মপ আপ রাউন্ডে যেতে পারছে। মপ আপ রাউন্ডে কারা কারা যাবে, মপ আপ রাউন্ডে এলিজিবিলিটি এলিজিবল কারা, অল ক্যান্ডিডেটস allotted seats in round 1 and round 2 except exit, যারা বেরিয়ে গেছে, কমা অ্যাডমিটেড ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা বেরিয়ে গেছে এবং ভর্তি হয়ে গেছে তারা ছাড়া বাকি সমস্ত ক্যান্ডিডেটরা ফার্স্ট এন্ড সেকেন্ড রাউন্ডের সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এলিজিবল মপ আপ রাউন্ডের জন্য। নট অ্যালটেড ইন রাউন্ড 1 এন্ড রাউন্ড 2, যারা রাউন্ড 1 বা রাউন্ড 2 এ কোনো অ্যালটমেন্ট পায়নি তারাও এখানে এলিজিবল। আর যারা ফার্স্ট রাউন্ডের আগে রেজিস্ট্রেশন করতে পারেনি, অর্থাৎ ফার্স্ট রাউন্ড থেকে পার্টিসিপেট করতে পারেনি, তারা হচ্ছে এলিজিবল, তারা এখানে রেজিস্ট্রেশন করবে এবং ফিজ পেড করবে, সেটা আমি আগেই বলে দিলাম। রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং চলবে এখানে মপ আপ রাউন্ডে, এটা অপশনাল, মপ আপ রাউন্ড কিন্তু সবার জন্য নয়, যারা যারা এলিজিবল তারা অংশগ্রহণ করতে পারে, বাট করতেই হবে এমনও নয়। মপ আপ রাউন্ডে যে অ্যালটমেন্ট হবে, এই মপ আপ রাউন্ডে কিন্তু একটাই সিঙ্গেল রাউন্ড। এখানে বলছে নিউ অ্যালটমেন্ট, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে পায়নি, সে এসে মপ আপ রাউন্ডে পেলো, তাহলে আগে তাকে অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হয়নি,
তাহলে যেহেতু ফ্রেশার্স নিউ অ্যালটমেন্ট হলো, তাকে কিন্তু প্রথমে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে এবং ডকুমেন্ট নিয়ে ইনস্টিটিউটে ভেরিফিকেশন করাতে হবে। এবং যেহেতু একটাই মাত্র রাউন্ড, তাহলে তাকে ভর্তি হতে হবে, আর ভর্তি যদি না হয় তাহলে সে আউট হয়ে যাবে, এক্সিট হয়ে যাবে। নট রিপোর্টেড ইন রাউন্ড 2, রাউন্ড 2 এ রিপোর্ট করেনি, বাট অপ্ট আপগ্রেডেশন, অর্থাৎ ফার্স্ট রাউন্ড সিট পেয়েছিলাম, আপগ্রেডেশন দিয়েছিলাম, সেকেন্ড রাউন্ডে সে 2 বা তার নিচে আপগ্রেডেড হয়েছিল, বাট আমি পছন্দ হয়নি, তাহলে আমি এই যে আপগ্রেডেশন দিয়েছিলাম তার জন্য কিন্তু আমি মক আপ রাউন্ডে এলিজিবিলিটি রয়েছে, মক আপ রাউন্ডে চলে এলাম আমরা। এখানে এদেরও যদি আপগ্রেডেড হয় বা যদি না হয়, তাহলে আগের সিটটা থাকছে এখানে, এটা ভালো করে বুঝুন। যে ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছিলাম, ফার্স্ট রাউন্ডে সিট পাওয়ার পর আপগ্রেডেশন দিলাম, সেকেন্ড রাউন্ডে গিয়ে আপগ্রেডেড হলো বা হলো না, তাহলে আমার যেহেতু আপগ্রেডেশন দেওয়া ছিল, আমি সেকেন্ড রাউন্ডে গিয়ে আমি রিপোর্ট করতে পারি, নাও করতে পারি। আমি ভর্তি হবো না, তাহলে রিপোর্ট করলাম না, আমি মক আপ রাউন্ডে এলাম। মক আপ রাউন্ডে এসে দেখা গেল আমার একটা অন্য কলেজ, অন্য সিট আমি পেয়েছি, তাহলে আমাকে আবার ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, বাট সিট অ্যাকসেপ্টেন্স ফি যেহেতু আগে দেওয়া আছে আর দিতে হবে না, এটা ওয়ান্স, একবারই। এবারে আমি ওইখানে রিপোর্ট করবো, রিপোর্ট করে আমাকে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। ভর্তি যদি না হয়, তাহলে আমি যদি কাউন্সিলিং সিস্টেম থেকে বাইরে চলে গেলাম, আমি চাইতেই পারি যে ভর্তি হবো না, আমার পছন্দই হলো না, মক আপ রাউন্ড পর্যন্ত পছন্দ হলো না, এটা হতে পারে। সুতরাং মক আপ রাউন্ডে কারা কারা যাবে, কিভাবে পাবে, এটা নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এখানে বলা হয়েছে এই যে যারা আপগ্রেডেশন দিয়েছিল তাদের বলা হয়েছে রিপোর্টিং যখন করছে নট আপগ্রেডেড, তারা কি করবে না, আগের যে ইনস্টিটিউট, আগের যে সিটটা ছিল আমার সেকেন্ড রাউন্ডে যে সিটটা ছিল, মানে ফার্স্ট রাউন্ডে পেয়েছিলাম, ফার্স্ট রাউন্ডে পরে আপগ্রেডেড হয়েছিল, বা ফার্স্ট রাউন্ডে পেয়েছিলাম সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেড হয়নি, হ্যাঁ, তাতেও কিন্তু ওই সিটটা আমার হোল্ড আছে, তাহলে আমি ওই ওল্ড সিটে গিয়ে আমি অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে পারবো। আপগ্রেড যদি হয়ে থাকে, তাহলে নতুন যেটা আপগ্রেডেড হলো সেখানে গিয়ে আমাকে জয়েন করতে হবে। আর নট কমপ্লিটেড, অর্থাৎ আমি প্রসেস কমপ্লিট করলাম না, আমি অ্যাডমিশন নিতে চাইলাম না, তাহলে এক্সিট করে যাবে, খুব কমন ব্যাপার। এখানে বলা হয়েছে এখানটা আরেকটা, যে ফ্রেশ অ্যালটমেন্ট যখন হচ্ছে, সিট অ্যাকসেপ্টেন্স ফি বললাম, পে করলো, ইনস্টিটিউট ডকুমেন্ট ভেরিফিকেশন করলো, এবারে ডকুমেন্ট অ্যাকসেপ্টেড হয়ে গেল, ডকুমেন্ট অ্যাকসেপ্টেড হয়ে গেলে বাকি ফর্মালিটিস একই, ইনস্টিটিউটে গিয়ে তাদেরকে জয়েন করতে হবে। আর নট অ্যাটেন্ডেড যদি অ্যাটেন্ড না করে, তাহলে এক্সিট হয়ে যাবে। আর যদি ডকুমেন্ট কোনো ক্যান্সেলও হয়ে যায়, সেক্ষেত্রেও এক্সিট হয়ে যাবে এটা। আর যদি টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা যদি না করে, তাতেও সে এক্সিট হয়ে যাবে। এই হলো টোটাল চার্ট, এবছরের নতুন করে এটা দিয়েছে, এবং আমি আশা করছি যেভাবে পরের পর ভুলে গেলাম, তোমরা বুঝতে পেরেছো, বা আপনারা অভিভাবক যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অনেকটাই আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম। এর পরেও যদি কোনো ডাউট থাকে, যেটা আমি বলিনি বা মিসস্পেল্ড হয়েছে, আমি বলতে ভুলে গেছি, এমন কোনো ঘটনা যদি থাকে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন বা আমাকে কল করবেন। কলে এই মুহূর্তে আমাকে পাওয়া একটু অসুবিধা হয়ে যাবে, কারণ প্রচুর ব্যস্ততা রয়েছে, তবে হোয়াটসঅ্যাপ করলে নিশ্চয়ই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। প্রত্যেক অ্যাসপিরেন্ট, তোমাদের প্রত্যেকে শুভেচ্ছা জানাচ্ছি, খুব যত্ন করে চয়েস ফিল করবে, এবং আমাদের যে ভিডিওগুলো ভালো করে খেয়াল করবে। তোমাদের যদি কোনো ডাউট থাকে সেই সংক্রান্ত কোনো ভিডিও আলো সুবিধা হয় কিনা, সেটা জানালে নিশ্চয়ই তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে আসবো। বড়রা দেখছেন, বড়রা, তাদেরকে প্রত্যেককে নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার আরো নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।